গুড মর্নিং ডাক্তার ঘোষ। আজকে কিন্তু আমি আপনার অনুমতিটা না নিয়ে বসে পড়লাম। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন তো আর আপনার সঙ্গে আমার শুধুমাত্র ওই ফেলো কলিগের একটা সম্পর্ক নয়, আর একটা ইনফর্মাল সম্পর্ক তো তৈরি হয়েছে। আপনি তো সাংঘাতিক মহিলা মশাই। আপনি তো আমাদের বলেননি যে ঋত্বিক ঘোষ আপনার হাজবেন্ড। আমরা তো অন্যরকম ভেবে রেখেছি। আমরা ভেবেছি যে স্টিল ইউ আর ওয়েটিং টু গেট ম্যারিড। মানে কি বলতে চাইছেন? জেনে গেছি মশাই, সব জেনে গেছি। আরে ঋত্বিক তো আমার ভাইয়ের বন্ধু, ছোটবেলা দেখেছি নি। তাহলে এটাও নিশ্চয়ই জেনে গেছেন যে আমরা দুজন এখন একসঙ্গে থাকি না। সরি, ইটস ভেরি স্যাড। মানে বিয়ে 6 বছরের মধ্যে এরকম একটা রিলেশন নষ্ট হয়ে যাওয়া, ইটস অ্যাবসলিউটলি আনডিজায়ারেবল। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছিল? সরি ডক্টর পান্ডে, আমার মনে হচ্ছে যে আপনি এই ব্যাপারে একটু বেশি কৌতূহল প্রকাশ করে ফেলছেন। ঠিক আছে, আপনি যখন ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চাইছেন না, কিন্তু অ্যাকচুয়ালি ঋত্বিক তো আমার ছোট ভাইয়ের মতো। আমি চাইছিলাম যে আপনাদের মধ্যে এই ভুল বোঝাবুঝিটা যদি আমি কোনো রকম ভাবে মিট আপ করে দিতে পারি। ঠিক আপনাকে এসব কথা বলেছে? না না, ও বলবে কেন? ও আমাকে কিছুই বলেনি। ইভেন আপনাদের যে সেপারেশন চলছে সেটাও আমাকে কিছু বলেনি। গতকাল বাড়িতে ফিরে আমি আমার ভাইকে ফোন করে জিজ্ঞেস করি, আপনাদের ডিভোর্সটা কবে নিচ্ছেন? এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আমি এটা নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। এক্সট্রিমলি সরি। ইন ফিউচারে এই ব্যাপারে আর কোন রকম কৌতূহল আপনি আমার দিক থেকে পাবেন না। কিন্তু কলিগ হিসেবে আমার দায়িত্ব কর্তব্য সেসব তো আমি বাদ দিতে পারি না। আপনার যদি কখনো কোনো প্রয়োজন হয়, আই শ্যাল বি অলওয়েজ গ্ল্যাড টু এক্সটেন্ড অল মাই হেল্পস টু ইউ। আপনাকে অনেক বিরক্ত করলাম, সরি। এখন উঠি। ও ভালো কথা, আপনাকে যে ওই ব্যাপারটা বললাম সেটা নিয়ে ভেবেছেন? কোন ব্যাপারটা? আরে আপনার প্রাইভেট প্র্যাকটিসের ব্যাপারটা। আজকে সন্ধ্যাবেলা ক্যালকাটা ক্লাবে আমি ওই সেবায়ন নার্সিং হোমের মালিকের সঙ্গে মিট করছি। আপনি যদি চান তো ওখানে আমার স্পেশাল গেস্ট হিসেবে আপনি উপস্থিত থাকতেই পারেন। মিস্টার শর্মার সঙ্গে যদি একবার আলাপটা করে নিতে পারেন না, আরে এরকম একটা সেরা নার্সিং হোমে যদি একটা চান্স একবার করতে পারেন, আপনাকে আর কেরিয়ার নিয়ে কিছু ভাবতেই হবে না। আমি আমার ক্যারিয়ার নিয়ে এই মুহূর্তে একদম ভাবছি না, যদি ভাবি আপনাকে জানাবো। অলওয়েজ ওয়েলকাম, বাই। না গো, নেই এখানে। আরে আছে আছে, ভালো করে খুঁজে দেখ। দেখছি তো, বলো। কোনোটার মধ্যে নেই। ও তুমি দেখো, ঠিক ফুরিয়ে গেছে। কোনোটার মধ্যে নেই, ফুরিয়ে গেছে। কি বলছিস কি? ওই ডান দিকে কোণার দিকে দেখ। ডান দিকে কোণার মধ্যেও কোথাও নেই। আবার বলে কোথাও নেই, ভালো করে দেখ। পেয়েছিস? পেয়েছি। পেয়েছি। এত উড়ু উড়ু মন কেন? হ্যাঁ, ওই জন্য তো কিছু খুঁজে পাস না, কাজ করতে পারিস না। জানতো দেবে শুনিয়ে দুটো কথা। তোমার যে কম্পিউটারাইজড ব্রেন, থাক তোমার থাক, সব মনে থাকে। থাক থাক, আর কথা বলতে হবে না। এখন ট্যাবলেটটা পেশেন্টকে দিয়ে আয় তাড়াতাড়ি।
এই যে ইনি। আপনি মেট্রন শাশ্বতী পাল? আগে হ্যাঁ। নমস্কার। আপনি? ঠিক আছে, তুমি যাও। আমার নাম তমাল দাশগুপ্ত, আমি স্পেশাল অডিট ব্রাঞ্চ থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। ধন্যবাদ। এন্ট্রি করছিলেন? হ্যাঁ। আমাকে একটু দেখাবেন? বারো তারিখের এন্ট্রি করছেন, কিন্তু আজকে তো 14। দুদিন পরে করছেন কেন? না মানে সব সময় তো সময় হয় না, তাই একদিনে 2-3টে এন্ট্রি করে নি। কিন্তু তাতে তো আপনার ইনভেন্টরি পজিশন আপ টু ডেট থাকছে না, তাই তো? পরে যদি হিসেবে কোনো রকম গন্ডগোল হয় তখন সামলাবেন কি করে? এত বছর তো কাজ করছি, এরকম অসুবিধা তো কখনো হয়নি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, সংসারের রোজগার খরচের হিসেব রাখা আর হসপিটালের ইনভেন্টরি পজিশন রাখা এক জিনিস নয়। আমি মেয়ে বলে কিন্তু আপনি কথাটা বলতে পারলেন, পুরুষ মানুষ হলে বলতে পারতেন না। শুনেছি আপনার নামে একটা শোকজ ইস্যু করা হয়েছে। হ্যাঁ হয়েছে, আর তার জবাবও আমি দিয়ে দিয়েছি। আই সি। আমাকে এখানে কেন পাঠানো হয়েছে জানেন বোধহয়? ঠিক জানি না, তবে আন্দাজ করেছি আমার খাতাপত্রে কোনো গন্ডগোল আছে কিনা সেটা আপনি পরীক্ষা করে দেখতে এসেছেন। ঠিকই ধরেছেন। এনিওয়ে, আমি ওই রেজিস্টারটা নিয়ে যাচ্ছি, আর আপনার এখানে এন্ট্রি করা প্রেসক্রিপশনের ফাইলগুলো একটু আমায় দেবেন। রেজিস্টারটা আমি দিচ্ছি, এই প্রেসক্রিপশনগুলো একটু নোট করে দিচ্ছি। সরি ম্যাডাম, যা বলছি তাই করুন। ঠিক আছে, এবার ওই আনএন্টার্ড প্রেসক্রিপশনগুলো আমাকে দিন, ওগুলো ভালো করে স্ক্রুটিনি করতে হবে। দেখুন, আমি কিন্তু সবসময় ওই নির্মলবাবু স্টেটমেন্টের সঙ্গে মিলিয়েই। আমি কিন্তু কোনো রকম ক্ল্যারিফিকেশন চাইনি আপনার কাছে। আপনার ক্ল্যারিফিকেশন আমি পরে নেব, আগে এই খাতাপত্রগুলো একটু চেক করে নিই, তারপর চলি। শাশ্বতীদি, ওই ভদ্রলোক কে গো, যিনি এক্ষুনি বাইরে গেলেন? তবে রেজিস্টারটা ওনার হাতেই দেখলাম আমি। শাশ্বতীদি, কি হয়েছে তোমার? আচ্ছা শিউলি, তুই ওকে বিশ্বাস করিস যে আমি চোর? এখানকার ওষুধপত্রের কারচুপি করে সরাই। কি আজে বাজে বলছো? কেন এসব কথা বলছো? এরকম কথা বলো না। তাহলে এত বছর এখানে কাজ করে এই অপমান আমি কেন সহ্য করবো বল? আমি কেন সহ্য করবো? কেন সহ্য করবো? সিস্টার ডাক্তার সমস্ত কিন্তু পাল্টে হ্যাঁ মানে নিচে রোবো তো। একটা ব্যাপারে কিন্তু খুব নিশ্চিন্ত আজকে, তাই না শিবু? দেখো মুখ চোখের চেহারাও কিন্তু একদম পাল্টে গেছে তোমার কাকার, ঠিক যেন আগে সেই মানুষটা। অসুখ হবার আগে যেমনটা ছিল ঠিক তেমনটা, তাই না? হ্যাঁ আমারও তাই মনে হয় কাকিমা। উনি আবার পুরনো ফর্মে ফিরে এসেছেন। উনি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন।
আমার মনে হয় ডক্টর রায় ওনাকে কয়েকদিনের মধ্যেই ছুটি দিয়ে দেবেন। সুস্থ হয়ে বাড়িতে মানুষটাকে নিয়ে যেতে পারলে পরদিনই কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবো। এই কটা দিন যে আমার কিভাবে কেটেছে শিবু, দিন রাত শুধু মাকে ডেকেছি, শেষ পর্যন্ত মা মুখ তুলে চেয়েছেন। আপনি বাড়িতে গিয়ে পুজোর ব্যবস্থা করুন কাকিমা। আমি একটা অন্যরকম পুজোর ব্যবস্থা করব কাকাকে এখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার পর। অন্যরকম মানে? অন্যরকম পুজো, যে পুজো না পেলে ডক্টর বসাকদের মতো ডাক্তাররা শান্ত হয় না। তার মানে তুমি কি ঝামেলা টামেলা কিছু করতে চাইছো নাকি শিবু? না, ঝামেলা নয়, একটু শিক্ষা দিতে চাই ওকে, নাহলে ও অনেক মানুষের সর্বনাশ করবে। চিকিৎসার নাম করে অনেক মানুষকে সর্বশান্ত করে দেবে। ওকে এমন শিক্ষা দেব যাতে ও ভবিষ্যতে এমন কোনো কাজ না করে। না শিবু, থাক, ওসব করার দরকার নেই। ওসব করে কি লাভ? তোমার কাকা সুস্থ হয়ে গেলে আমরা তো এমনিতেই আর। আপনি বুঝতে পারছেন না, চুপ করে বসে থাকাটা আমাদের উচিত হবে না। ও কাকাকে সর্বশান্ত করে শান্ত হয়নি, কাকার বেডে পর্যন্ত ঢুকে লোক লাগিয়ে শাসিয়ে গেছে। আর আমি চুপ করে বসে থাকবো? নেভার। দরকার হলে ওর নামে মামলা পর্যন্ত করবো আমি। মামলা? কিন্তু শিবু, আমরা ছাপোষা মানুষ, ওদের সাথে মামলা করে আমরা কি পেরে উঠবো? তাছাড়া দেখো, অন্য ডাক্তাররা যদি এ কথা শুনে রেগে যায়, আমাদের অসুখ বিসুখ করলে তখন কার কাছে যাব আমরা? কখন আপনারা চলে এলেন দেখতেই পেলাম না। কেন, কাকার কিছু হয়েছে নাকি? না না, মেসোমাসি তো ঠিকই আছে, আপনারা তো দেখেই আসলেন। তাহলে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, না, স্যার আজকে আপনাদের একবার দেখা করতে বলেছে। ডক্টর রায়? হ্যাঁ। কেন, কিছু বলবেন আমাদের? মেসোমশাই তো মোটামুটি সুস্থ হয়ে গেছেন, তাই বোধহয় কালকেই ডিসচার্জ করে দেবেন। কালকে? হ্যাঁ, বোধহয় কালই। কেননা স্যার ডক্টর সেনের সঙ্গে সেই ব্যাপারেই কথা বলছিলেন। এখানে বেডের তো খুব অভাব, তাই এক পেশেন্টকে বেশি দিন রাখা যায় না। না না, উনি যদি পুরোপুরি সুস্থ হয়ে যান তাহলে আমরা ওনাকে এখানে কেন ফেলে রেখে দেবো? ওনাকে আমরা বাড়িতেই নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট করছি, আমরা ডক্টর রায়ের সঙ্গে দেখা করে তারপরে যাব। ওনাকে চেম্বারে পাওয়া যাবে কখন? ঘন্টাখানেক পরেই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। ও, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, মনে করবো কেন, তুমি বলো। দেখো, ডাক্তার রায়ের সঙ্গে সঙ্গে তোমরা তো কম পরিশ্রম করোনি ওনাকে সুস্থ করার জন্যে। কিচ্ছু মনে করবো না, তুমি বলো। এই ব্যাপার নিয়ে বাইরে কারোর কাছে মুখ খুলবেন না। বুঝতে তো পারছেন ওরা কত সাংঘাতিক লোক। আপনারা চলে গিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু ওরা আমাকে ছাড়বে না। আর তাই আপনার কাছে অনুরোধ করে বলছি, আমার মুখ চেয়ে আপনারা চুপ করে থাকুন। আমার কিছু হয়ে গেলে আমাদের সংসারটা একদম ভেসে যাবে। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, আমাদের ব্যাপার নিয়ে ওরা আপনার উপর চাপ সৃষ্টি করবে কেন? মানে আমাদের এই কাকার অসুস্থতার সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনারা বুঝতে পারছেন না, আমি ওয়ার্ডের নার্স বলে ওরা আমাকেই ধরেছে। রোজ আপনারা কি করছেন, কি ভাবছেন, তা ওদের জানাতে হয় আমাকে। কিন্তু ডক্টর রায় আশ্বাস দেওয়ার পর তো ওরা কাকাকে ভয় দেখানো বন্ধ করে দিয়েছে। আপনারা ভুল ভাবছেন, ডক্টর রায়কে ওরা ভয় পায় ঠিকই, কিন্তু আপনাদের পেশেন্টের ওপর ভয় দেখানো বন্ধ হয়েছে অন্য কারণে। কি কারণ? আমি ওদের বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছি যে আপনারা ভীষণ ভয় পেয়ে গেছেন। আপনারা এই ব্যাপারে কারোর কাছে আর মুখ খুলবেন না। আমার কথায় নিশ্চিন্ত হয়ে ওরা ভয় দেখানো বন্ধ করে দিয়েছে, কিন্তু আড়াল থেকে ঠিক নজর রাখছে। প্লিজ আপনারা কারো কাছে কিছু বলবেন না। না না, আমরা কাউকে কিচ্ছু বলবো না, কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি শুধু একটু মেসোমশাইয়ের দিকে নজর রেখো, যেন ওকে আর কেউ ভয় না দেখায়। তারপর কালকে ভালোই ভালোই আমরা এখান থেকে নিয়ে যেতে পারলে। হ্যাঁ হ্যাঁ, ডক্টর রায়ের সঙ্গে আপনারা দেখা করে যান, কালই ওনাকে ছেড়ে দেবে। আমি চলি। হ্যাঁ, শিবু, ডাক্তার রায়কে কিছু না বলাই ভালো। যদি এবার সত্যি সত্যি তোমার কাকাকে ওরা কিছু করে তাহলে। ইউ ওন্ট বিলিভ ডক্টর পান্ডে, এই পেশেন্টের জন্য আমি কত টাইম স্পেয়ার করেছি যা কোনো ডাক্তার করবে না। আপনি জানেন, আমার জানাশোনা নার্সিং হোমে ভর্তি করেছি। তারপরে ভাবুন, ডক্টর প্রসাদের মতো কার্ডিওলজিস্ট, অত বড় একজন কার্ডিওলজিস্ট, শুধু আমার কথায় দুবার করে ভিজিট করে গেছেন। হ্যাঁ, আচ্ছা ডাক্তার পান্ডে, আপনি বলুন তো,
পেশেন্ট কি এক্সপেক্ট করে আমার মতো একজন বিজি ডাক্তারের কাছ থেকে? ঠিকই তো। অথচ তার প্রতিদানে আমি কি পেলাম? অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যখন ডায়াগনোসিস কমপ্লিট করলাম, ট্রিটমেন্ট শুরু করতে যাব, তখন পেশেন্ট পার্টি ব্যাক আউট করলো। আমার উপর ফেথ রাখতে পারলো না। আই ডোন্ট নো হোয়াই। ভেরি সিম্পল। আপনি 2 আর 2 4 করে ব্যাপারটা বুঝে নিন না। পেশেন্ট পার্টি এখান থেকে বেরিয়ে গিয়ে ওখানে এসে হাজির হলো, তারপরে ফ্রি বেড অ্যাডমিশনটা পেয়ে গেল। না না, ব্যাপারটাকে আপনি কাকতালীয় বলে মোটেই ভাববেন না। এক্স্যাক্টলি। আচ্ছা ডাক্তার পান্ডে, আপনি বলুন তো, যে ডক্টর রায় এই পেশেন্টকে ভর্তি করার আগে আমার সমস্ত প্রেসক্রিপশন, তারপরে টেস্ট রিপোর্ট সবগুলো উনি দেখেছেন। তাহলে ওনার কি উচিত ছিল না যে আমার সঙ্গে কনসাল্ট করা বা আমার একটা কনসেন্ট নেওয়া? অন্তত আমি হলে তো তাই করতাম। আমার এথিক্স তো তাই বলে। এই এথিক্সের কথা আমি বলেছিলাম, বুঝলেন? এথিক্সের কথা আমি বলেছিলাম। উনি কি বললেন জানেন? যে এই পেশেন্ট নাকি নার্সিং হোমে আমার আন্ডারে থেকেছিলেন যখন, তখন কোনো ট্রিটমেন্টই হয়। তাই? আর এখন ট্রিটমেন্টটা হচ্ছে, আই মিন ওনার অ্যাডমিশনে যাবার পরে, তাই তো? ট্রিটমেন্ট মানে কি? ডায়ালিসিস। তা আমি তো পেশেন্ট পার্টিকে অ্যাডভাইস করেছিলাম যে আপনারা কোনো প্রাইভেট ক্লিনিকে গিয়ে ডায়ালিসিসটা কমপ্লিট করে নিন। আরে দূর মশাই, প্রাইভেট ক্লিনিকে যাবে কেন? সেখানে গেলেই তো এক গাদা টাকা খরচা। সেখানে একটা ফ্রি বেডে অ্যাডমিশন পেয়ে যাচ্ছে, তার মানে ডায়ালিসিসটা নিখরচায়। অতগুলো টাকা বেঁচে যাওয়া, এটা কি চারটিখানি কথা? অথচ দেখুন উনি কি সুন্দর একটা পেশেন্ট দরদি ইমেজ তৈরি করে রেখেছেন। উনি পেশেন্টের জন্য নিয়ম তৈরি করেন, পেশেন্টের জন্য নিয়ম ভাঙেন, হোয়াট নট। আর এথিক্সের কথা বলাতে উনি বললেন যে ডাক্তারদের মস্ত বড় এথিক্স হচ্ছে পেশেন্টকে সুস্থ করে তোলা। আমার তো মনে হয় টোটাল ব্যাপারটা উনি ইন্টেনশনালি করেন। এই কয়েকদিন আগে আমার উপর যে একটা ফিজিক্যাল অ্যাসল্ট হয়ে গেল, এই আনফরচুনেট ব্যাপারটা আপনি শুনেছেন বোধহয়। কোনটা? ওই কতগুলো অ্যারোগেন্ট লোফার এসে আপনাকে? হ্যাঁ, আমার মনে হয় এর পেছনে কারণ না কারণ ইনস্টিগেশন রয়েছে। আমি টোটাল ব্যাপারটা আগেই সাসপেক্ট করেছিলাম এবং সুপারকে জানিয়েছিলাম, বাট হি ডিডন্ট কেয়ার অ্যাট অল। উনি বললেন যে কংক্রিট কোনো প্রমাণ ছাড়া ওর পক্ষে মুভ করা সম্ভব নয়। আমি ছাড়বো না, আমি জল ঘোলা করে ছাড়বো। এই একজন ডাক্তার হসপিটালের বাদবাকি সমস্ত ডাক্তারকে ইগনোর করবেন না? না, উনি সুপেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছেন তো ভুগুন না, আর কাউকে তো অসম্মান করার কোনো অধিকার ওর নেই। এই ব্যাপারটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। আমি ডাক্তার মুখার্জির কাছে যাচ্ছি। সুপার কেন, দরকার হলে আমি সিএম ওর কাছে যাবো। চলুন, আমিও ডাক্তার মুখার্জির কাছে যাব। চলুন তো। আফটার অল হি ইজ সিনিয়র মোস্ট ডক্টর অফ দিস হসপিটাল। ইয়েস, সেটা না 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 না, আমার মনে হয় আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে জানেন। ডক্টর নক্ষত্র রায়কে আমি যতদূর চিনি, উনি তো এ ধরনের মানুষই নন। আপনি কিন্তু স্যার আমাদের উপর ইনজাস্টিস করছেন। হ্যাঁ স্যার, ওর সঙ্গে কথা বলতে গিয়েই আমার এই এক্সপিরিয়েন্স হয়েছে। জানেন স্যার, ওর পার্টিকুলার একটা পেশেন্টের কন্ডিশনের ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়েই। সেই পেশেন্টের নাম পঞ্চানন বিশ্বাস, তাই তো? আপনার কানেও এসব গেছে? নিশ্চয়ই ডক্টর রায় এসে বলে গেছেন। ওরা তো সময় কোথায়, এদিকে নজর দেওয়ার ওর কি কোনো সময় আছে? কানে আসে, আরই না পাতলেও কানে ঠিকই চলে আসে। আমি অবশ্য ব্যাপারটাকে সেরকম গুরুত্ব দেইনি। আপনি কতদূর কি শুনেছেন তা আমি জানি না স্যার, তবে আমরা যা শুনেছি তাতে ডাক্তার রায় সম্পর্কে ইমপ্রেশনটা আমাদের আমূল বদলে গেছে। যে লোকটাকে হসপিটালে ফ্রি বেডে অ্যাডমিশন করানো হয়েছিল সে নাকি লাখ লাখ টাকার মালিক। ইজন্ট ভেরি ইন্টারেস্টিং স্যার? তাই নাকি? কিন্তু আমি তো অন্যরকম শুনেছিলাম। জানি স্যার আপনি কি শুনেছেন আমি জানি। স্যার, আমার বিরুদ্ধে একটা সুন্দর মুখরোচক গল্প বানানো হয়েছে অ্যাজ বিকজ ভদ্রলোক হসপিটালে ভর্তি হওয়ার আগে আমার ট্রিটমেন্টে ছিলেন। আমরা কিন্তু স্যার ভালো করেই জানি কার ইনস্টিগেশনে হসপিটালের ভেতরে এরকম একটা গল্প চাউর করার চেষ্টা হচ্ছে। এর আগে হসপিটালের ভেতরে আমার উপর তো একবার অ্যাটাকও হয়ে গেছে। নো 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 ডক্টর পান্ডে, দ্যাট ওয়াজ এ স্ট্রে ইনসিডেন্ট। একটা বিচ্ছিন্ন ঘটনা। কেন, ডোন্ট ইউ রিমেম্বার? সেদিন যখন লোকগুলো গন্ডগোল করছিল, আমি এবং ডক্টর রয় মিলি তো তাদের ভেতরে নিয়ে গেলাম, সামলালাম। হোয়াই কান্ট ইউ রিমেম্বার দ্যাট? না, আপনাদের এটা ভাবা হয়তো আমার মনে হয় উচিত হবে না যে আপনাদের প্রতি ডক্টর রায়ের কোনো সহমর্মিতা নেই। নো, দ্যাটস নট ফেয়ার। স্যার, পঞ্চানন বিশ্বাসের ব্যাপারে আমাকে যথেষ্ট হেকল করা হয়েছে।
এমন রটনা করা হয়েছে যে আমি নাকি ভদ্রলোককে জোর করে নার্সিংহোমে ভর্তি করিয়ে বিস্তর টাকা খরচ করে দিয়েছি, অথচ নাকি ট্রিটমেন্ট করিনি। কিন্তু ডক্টর বসাক, ডক্টর রয় এ কাজ করতে যাবেন কেন? সেটাই তো আপনাকে স্যার বুঝে উঠতে পারছি না। এই রকম ধরনের একটা গল্প যদি চাউর না করা যায়, তাহলে কি ওই রকম একটা পেশেন্টকে এখানে ফ্রি বেড অ্যাডমিশন করানো যাবে? ডক্টর পান্ডে, নিজেদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে কি লাভ বলুন তো? এমনিতেই তো হাসপাতালের বাইরে পলিউশনের অভাব নেই, তার মধ্যে যদি আমরা আমাদের মনের মধ্যেও একেবারে পলিউটেড অ্যাটমসফিয়ার তৈরি করে দিই, তাহলে কাজ করব কি করে বলুন তো? সো লিসেন টু মি, আমরা দেখুন রোগীদের স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করি, কিন্তু তাই বলে আমাদের নিজেদের মনের স্বাস্থ্যটা ভালো রাখবো না এরকম তো কথা বলা নেই। সেই দায়টুকুন তো আমাদের নিতে হবে, তাই না? কালকে ডিসচার্জ করার সময় পেশেন্ট পার্টিকে ভালো করে বুঝিয়ে দিও কিন্তু প্রেসক্রিপশনটা। ওকে। টিউ সব ক্লিয়ার আছে? আমি ঠিক বলতে পারবো না ডক্টর। ডিসচার্জ করার সময় দেখো মেট্রনের ক্লিয়ারেন্সটা যেন থাকে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো মৈনা,